স্যামসাং গ্যালাক্সি S22 সাথে আলট্রা এক্সপিরিয়েন্স। তাহলে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। স্যামসাং এর এই ফোনটা এখনো পর্যন্ত স্যামসাং এর এই বছরে লঞ্চ করা সবথেকে দামি ফোন। আর আমি বারবার একটা কথাই বলি, স্যামসাং কিন্তু একটা ফোনের সঙ্গে স্পেসিফিকেশন বা হার্ডওয়্যার বিক্রি করে না। স্যামসাং সবসময় চায় তাদের গ্রাহকদের এক্সট্রা কিছু সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে। তাহলে এবারে একটা কথা ভাবুন, একটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশনের সঙ্গে একটা বেটার সফটওয়্যার অপটিমাইজেশন যদি যুক্ত হয়, তাহলে একটা ফোনের থেকে কি ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। হ্যাঁ, সেটাই হচ্ছে আলট্রা এক্সপিরিয়েন্স উইথ স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। আজকে আমরা এই ফোনটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। না, এটা কিন্তু আমাদের কোনো রিভিউ ভিডিও নয়। অলরেডি স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস যে ফোনটা, সেই ফোনটার রিভিউ কিন্তু আমরা করেছিলাম, আই বাটনে লিঙ্ক দিলাম। ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, একবার রিকোয়েস্ট করবো দেখে নিতে। ওই ফোনটার যা স্পেসিফিকেশন, এই ফোনটাতে সমস্ত কিছু রয়েছে, কিন্তু প্লাস ভ্যারিয়েন্টের থেকে আলট্রা ভ্যারিয়েন্টে আরও বেটার এক্সপিরিয়েন্স স্যামসাং প্রোভাইড করার চেষ্টা করেছে। ওই বেটার এক্সপিরিয়েন্সটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর একটুও সময় নষ্ট করবো না, সোজা ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। তার আগে প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, লাইক বাটনটা প্রেস করে দিন। আসুন শুরু করি। S22 প্লাস এবং S22 আলট্রা এই দুটো ফোনের ক্ষেত্রে আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু একই রকম ছিল, এমনকি বক্স কন্টেন্ট সেটাও একই রকম। কিন্তু ফোনটা হাতে পেতেই দুনিয়া সম্পূর্ণ চেঞ্জ, কারণ S22 আলট্রার ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। এই বছরের সব থেকে সেরা ডিজাইন। না, ফোনটা কিন্তু একেবারেই হালকা পাতলা নয়, ফোনটা যথেষ্ট ভারী, প্রায় 220 থেকে 25 গ্রাম আশেপাশে ওজন। তার সত্ত্বেও ফোনটা হাতে ধরতে একটু আনকমফোর্টেবল ফিল হয় না। ফোনটার সামনের দিকে যেমন কার্ভ ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের কথায় পরে আসছি, কিন্তু এর ব্যাক প্যানেলেও একটা কার্ভি ডিজাইন দেওয়া হয়েছে, যার জন্য হ্যান্ড ফিলিং সত্যিই দুর্দান্ত। হ্যাঁ, 1 লাখ টাকার ফোনের কাছ থেকে আমরা এই ধরনের একটা হ্যান্ড ফিলিংই আশা করি। এর সঙ্গে সঙ্গে এর চারিদিকে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, সামনে এবং পেছনের দিকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনও দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও সব থেকে নজর কাড়বে এর ক্যামেরা হাউসিং। এখানে স্যামসাং কিন্তু আলাদাভাবে কোনো রকম ক্যামেরা বাম্প প্রোভাইড করেনি। এখানে 5টা ক্যামেরা দেখে মনে হচ্ছে, কিন্তু আদপে 4টে ক্যামেরা রয়েছে এবং একটা অটো ফোকাস সেন্সার রয়েছে। যাই হোক, ক্যামেরা নিয়ে যখন কথা বলবো তখন ইন ডিটেলসে আলোচনা করব। সবার আগে বলুন এই ডিজাইন কেমন লাগছে। আমি জানি এই ভিডিওতে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। যদি সেটা সম্ভব হতো, আমি বলতাম এই ফোনটা হাতে নিন, তারপরে আপনি আপনার হ্যান্ড ফিলিং অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। এতটাই মারাত্মক, এতটাই ইমপ্রেসড আমি এই ফোনটার ডিজাইন নিয়ে। যাই হোক, এই ফোনটার এবার একটু ওভারভিউ দিয়ে দিই। ফোনটার একেবারে উপরের দিকে যে প্যানেল, সেখানে একটা আপনি নয়েজ ক্যান্সেলেশন বাটন পাবেন। ফোনটার বাঁ দিকের প্যানেল একদম ক্লিয়ার, নিচের দিকে রয়েছে একটা দেশলাই কাঠি এস পেন। যাই হোক, এরপরে একটা স্পিকার রয়েছে, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, একটা সিম ট্রে রয়েছে যেখানে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন। হতে পারে দুটো ফিজিক্যাল সিম অথবা একটা ফিজিক্যাল সিম, একটা ই সিমের সাপোর্টও আপনি নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আপনি যদি এর ডান দিকে আসেন, তাহলে পাওয়ার অন অফ কি, এছাড়াও এখানে ভলিউম আপ ডাউন কি রয়েছে। সবশেষে ডিজাইন নিয়ে একটাই কথা বলবো, S22 প্লাসে কিন্তু আমরা একটা স্কোয়ারিশ ডিজাইন পেয়েছিলাম, আর S22 আলট্রার ক্ষেত্রে একদম কার্ভি একটা ডিজাইন। এবং গ্রিপের ক্ষেত্রে বলতে গেলে হ্যান্ড গ্রিপ অবশ্যই S22 আলট্রার বেটার লেগেছে। ভারীও S22 আলট্রা, কিন্তু সেটা কখনোই ফিল হচ্ছে না। যাই হোক, S22 আলট্রার আরও একটা অ্যাডভান্টেজ আছে। আপনি যখন টাকা বেশি খরচ করছেন, তখন অ্যাডভান্টেজগুলো আপনাকে দেখে দিতে হবে। সেটা হচ্ছে এর ডিসপ্লে। এখানে ইউজ করা হয়েছে একটা কার্ভ ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড তো বটেই, এবং এখানে একটা বড় সড়ো ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চি। স্যামসাংয়ের এখনো পর্যন্ত ইউজ করা সব থেকে সেরা ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমি এখান থেকেই পেয়েছি। প্রথমত কার্ভ ডিসপ্লে হয়, এর ভিউইং অ্যাঙ্গেলগুলো আলাদা একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছিল। এছাড়াও এখানে যে কালার টোনটা ইউজ করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত আমার দেখা সেরা কালার টোন। এছাড়াও ডাইরেক্ট সানলাইটে যখন আমি ফোনটা ইউজ করছি, সেখানে 1750 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এখনো পর্যন্ত বিশ্বের কোনো ফোনে কিন্তু এই ধরনের পিক ব্রাইটনেস দেওয়া হয়নি, যেটা স্যামসাং আপনাকে প্রোভাইড করছে। যাই হোক, এছাড়াও কার্ভ ডিসপ্লে হওয়ায় প্রথমেই আপনারা প্রশ্ন করবেন, এখানে কি কোনো রকম ঘোষ টাচ বা মাল্টি টাচ ইস্যু আছে? একদম নেই। স্যামসাং কিন্তু এখানে সত্যিই ভালো কাজ করেছে ডিসপ্লের ক্ষেত্রে। এবং ডিসপ্লের বেজেলের ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো ডান দিকে বা দিকে কোনো রকম বেজেল দেখাই যাচ্ছে না, কারণ ফ্রেমের সাথে এটাকে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, এই ডিসপ্লে এক্সপিরিয়েন্সই আলাদা। আপনি যখন ডিসপ্লেটা এক ঝলক দেখবেন না, আপনি আর কোনো দিকে চোখ ফেরাতে পারবেন না। তবে ডিসপ্লের ক্ষেত্রে একটা পয়েন্ট আমি হাইলাইট করব, এখানে যে পাঞ্চ হোলটা স্যামসাং ইউজ করেছে, সেই পাঞ্চ হোলটা হয়তো আরও একটু ছোট হতে পারতো। শুধুমাত্র এটা আলট্রার ক্ষেত্রে আমি বলছি না, S22 প্লাসের ক্ষেত্রেও পাঞ্চ হোলটা যদি আর একটু টাইনি হতো না, এই ডিসপ্লেটা নিয়ে আর নতুন করে কিছু বলা নেই। যদিও এখনো পর্যন্ত এই ডিসপ্লে নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। এবং আগেই বলেছি, এই ফোনটা প্রোটেকশনের দিক থেকে একদম 1 নম্বর। কারণ
কারণ এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে, ভিক্টাস নয় ভিক্টাস প্লাস। তাছাড়াও রয়েছে IP68 রেটিং, যেটা 1 মিটার জলে আধ ঘন্টা পর্যন্ত আপনার স্মার্টফোনটাকে প্রোটেক্ট রাখবে। এছাড়াও এর ডিসপ্লেতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। তবে এক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, আমি যতবার গ্লাস প্রোটেক্টর ইউজ করতে গেছি ওই 100 বা 150 বা 300 টাকা দামে, তো সেক্ষেত্রে সেই গ্লাস প্রোটেক্টরগুলোর সঙ্গে কিন্তু এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করছে না। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় কিন্তু স্যামসাংয়ের অরিজিনাল অথবা ইউভি গ্লাস প্রোটেকশন ইউজ করতে হবে, যেটার দাম কিছু না হলেও অন্তত 600 থেকে 700 টাকা বা কখনো কখনো 1200 টাকা আপনার লেগে যেতে পারে। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্জ যে রিফ্রেশ রেট রয়েছে এবং এই রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেটা S22 প্লাসের মতো কিন্তু ওই 40 থেকে 120-র মধ্যে না, এটা 1 থেকে 120 হার্জের পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অর্থাৎ আপনি যখন ডিসপ্লেটা ইউজ করবেন না সেটা 1 হার্জ পর্যন্ত নেমে যেতে পারে, ফলে আপনার ব্যাটারি এফিসিয়েন্সি বা ব্যাটারি অপটিমাইজেশন অনেক বেটার হয়, স্ক্রিন অন টাইম অনেক বেটার পাওয়া যায় এর জন্য। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই ফোনটার সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেকশন। তবে ক্যামেরা সেকশনে যাওয়ার আগে এর পারফরমেন্সের ব্যাপারটা একটু হাইলাইট করে নিই। এখানে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের সঙ্গে পারফরমেন্সের দিক থেকে কোনো রকম চেঞ্জ আমি কিন্তু খুঁজে পাইনি। তবে হ্যাঁ, এর Antutu বেঞ্চমার্ক কিছুটা বেশি ছিল, 7,16,000-এর আশেপাশে। আমি 15 মিনিট পর্যন্ত কন্টিনিউয়াসলি থার্মাল টেস্ট করেছি, তো থার্মাল কিছুটা ড্রপ করলেও সেটা মোটামুটি স্টেবল ছিল বলা যায়। তবে হ্যাঁ, ওভার হিটিংয়ের সমস্যা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের থেকে কিছুটা বেশি। তবে এমন নয় যে সেটা ওভার হিট হয়ে যাচ্ছে, ফোন ফেটে যাওয়া, ব্লাস্ট হয়ে যাওয়ার মতো একটা ভয় থেকে যাচ্ছে, এরকম কিছু নয়। যেহেতু এখানে মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে, সেহেতু আপনি যদি ফোনটা কভার ছাড়া ইউজ করেন হাতে হালকা ফুলকা হিট কিন্তু অনুভব হবে, তবে সেটা ডিল ব্রেকার কখনো হয় না। তবে সেক্ষেত্রে পারফরমেন্স ড্রপ একটু হচ্ছে না। আমি পাবজি খেলে দেখেছি, এছাড়াও বিভিন্ন গেম খেলে দেখেছি। পাবজি আপনি হায়ার সেটিংয়ে খেলতে পারবেন, সেখানে কোনো রকম ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, একদম আলাদা একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছে। হার্ডওয়্যার নিয়ে কথা বলতে গেলে এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5 র্যাম রয়েছে, সুতরাং আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স পারফরমেন্সের ক্ষেত্রে দেখতে পাবেন। এছাড়াও সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বললে S22 প্লাসের ক্ষেত্রে সফটওয়্যারের যে ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে এই ফোনটাতেও সেই একই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও 4 বছর পর্যন্ত অপারেটিং সিস্টেমের আপডেট, 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট, এগুলো তো এখন স্যামসাংয়ের জন্য একদম নর্মাল একটা ব্যাপার। তো আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে বেশি কথা বলছি না, আউট অফ দ্য বক্স Android 12 রয়েছে, কারণ S22 প্লাসে কিন্তু আমি ইন ডিটেলস রিভিউতে বলে দিয়েছি। এখানে একটা মাত্র চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে এর নোট পেনের সাপোর্ট। এখানে যখনই আপনি নোট পেনটা বার করবেন, এখানে দেখুন একটা ডিটেলস চলে আসবে, আপনি এখানে বিভিন্ন ধরনের নোট সিলেক্ট করতে পারেন, ভিউ অল নোট রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের স্কেচ করার জন্য অপশান রয়েছে। আপনি এখানে ভিউ নোট করলেই কিন্তু সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারবেন, বিভিন্ন ধরনের নোট এখানে লিখে রাখতে পারবেন এবং সেগুলোকে সেভ করে রাখতে পারবেন। দরকার পড়লে নোট যদি ভুল হয়ে যায় সেটাকে আপনি সিলেক্ট করে মুছেও দিতে পারবেন। AR ডুডলের মতো বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনও কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারবেন। সত্যি কথা বলতে লজ্জা নেই, আমার S পেন ব্যবহার করার এটাই প্রথম অভিজ্ঞতা, এবং প্রথম অভিজ্ঞতায় না আমি জাস্ট পাজলড হয়ে গেছি। এখানে আমি মনে হচ্ছে না যে খাতায় লিখছি না মোবাইলে লিখছি। খাতায় লেখার সময় যে খসখসে একটা আওয়াজ হয়, সেই খসখসে আওয়াজটাও কিন্তু এখানে প্রোভাইড করছে। এছাড়াও লেখা কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে নোট পেনের সাপোর্ট আদৌ আপনাদের কতটা প্রয়োজন, কারণ আমার ক্ষেত্রে এই নোট পেনের ততটা কিন্তু প্রয়োজন নাও হতে পারে। আমি অতটা ব্যবহার করব না, কারণ আমি অতটা কমফোর্টেবল হইনি, কিন্তু পরবর্তীতে আমি যদি এটার সাথে ইউজ টু হয়ে যায় তাহলে হয়তো বিভিন্ন ক্ষেত্রে আপনার এটা দরকার পড়তে পারে। হয়তো আপনি একটা অনলাইন ডকুমেন্ট পেয়েছেন, সেটাই আপনাকে সিগনেচার করতে হবে, তখন সেই সিগনেচারটা কিন্তু আপনি এখানে নোট পেনের মাধ্যমে করে দিতে পারেন, যেটা আমি ল্যাপটপ বা আমার ডেস্কটপে বেশি কমফোর্টেবল ফিল করি। কিন্তু মোবাইলের ক্ষেত্রে এগুলো করা আরও এখন ইজি স্যামসাংয়ের নোট পেনের সাথে। এছাড়া নোট পেন দিয়ে আপনি পুরো স্মার্টফোনটা কন্ট্রোল করতে পারবেন। আপনি এখানে কল বুক ওপেন করুন বা মেসেজ করুন, সেগুলো কিন্তু এই নোট পেন দিয়েই টাইপ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এই নোট পেনের এক্সপিরিয়েন্স যদি আপনি এখনও পর্যন্ত ইউজ না করেন, আমি বলবো কিনতে হবে না স্মার্টফোনটা, জাস্ট আপনি স্যামসাং স্টোরে যান, এই নোট পেনের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা নেওয়ার চেষ্টা করুন, তারপরে দেখুন যে এটা আপনার কতটা প্রয়োজন হতে পারে। না, অনেক কথা বাড়িয়ে ফেলেছি, এরপর আসি মেন টপিকে, এই ফোনটার ক্যামেরা। এখানে মেন ক্যামেরা দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল, সেখানে OIS এর সাপোর্ট রয়েছে। এছাড়াও 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10x একটা টেলিফটো লেন্স রয়েছে এবং 10x একটা পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে। এছাড়াও 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরার কথা আর কি বলবো, এখানে ডাইনামিক রেঞ্জের সঙ্গে সঙ্গে অ্যাকচুয়াল কালার প্রোভাইড করতে পারছিল। হ্যাঁ, কিছুটা কালার হয়তো ওভার বুস্টেড করে, কিন্তু সেটা যথেষ্ট আই ক্যাচি দেখতে লাগে। এছাড়াও ছবির শার্পনেস, ডিটেলস অনবদ্য ছিল, সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগ করার জায়গা কিন্তু স্যামসাং দেয়নি।
দেয়নি। এছাড়াও এখানে যে 10x টেলিফটো লেন্সটা রয়েছে সেখানে 3x আপনি ফটো তুলতে পারবেন এবং 3x আপনি নর্মাল মোডেও ফটো তুলতে পারবেন, পোর্ট্রেট মোডেও ফটো তুলতে পারবেন। আমি যখন পোর্ট্রেট মোডে ফটো তুলতে গেছি তখন যে এর এজ টু এজ ডিটেকশানগুলো একদম অনবদ্য ছিল, একদম চুলের কোনাগুলো পর্যন্ত ঠিকঠাকভাবে কিন্তু ব্লার করতে পেরেছিল। এজ টু এজ ডিটেকশানের ক্ষেত্রে আমাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এর ক্যামেরা। এছাড়াও টেলিফটো সেন্সারের ক্ষেত্রে আলো যদি কম থাকে সেই আলোটা কোথায় বেশি আছে কোথায় কম আছে ক্যামেরা ঠিকঠাকভাবে ডিটেক্ট করে সেই ছবিটাই কিন্তু তুলতে পারছিল। এমন নয় যে ওখানে একটু অন্ধকার আছে বলে বেশি অন্ধকার করে দিল বা ওখানে একটু আলো জ্বলছে বলে পুরো ছবিটাই আলোকিত করে দিল, এই ধরনের কিন্তু কোনো রকম ডায়নামিক রেঞ্জ বা অটো ফোকাসিংয়ের প্রবলেম নেই। একদম লো লাইটে একদম ডিম লাইটে একটা ছবি তোলার পর এআই প্রসেসিংয়ের মাধ্যমে স্যামসাং এটাকে এত সুন্দরভাবে অপটিমাইজ করছে, কালার রিপ্রোডাকশানগুলো এত সুন্দরভাবে করছে, তার উপর এর ছবির শার্পনেস একটুও নষ্ট হচ্ছে না। আরও এক জায়গায় আমি ইমপ্রেসড হয়েছি, সেটা হচ্ছে এর 10x পেরিস্কোপিক জুম, যেটা দিয়ে আপনি 100x পর্যন্ত ডিজিটাল জুমে সাপোর্ট পাবেন। এখানে আমি একটা চাঁদের ছবি তুলেছি, সরি চাঁদ নয় সূর্যের ছবি তুলেছি 100x জুমে। আমি এখানে জাস্ট পাজলড হয়ে গেছি। একটা ডিএসএলআর পক্ষে যেটা সম্ভব হয় না সেটা এখন একটা স্মার্টফোন সম্ভব করে দেখাচ্ছে। এছাড়াও আপনি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। 8K রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে, কিন্তু সেটা অতটা কাজে লাগবে না কারণ এতটা বড় সাইজ হয়ে যাবে, আপনার ফোনের স্টোরেজে কম পড়তে পারে, সুতরাং 4K এনাফ। এছাড়াও এখানে ওআইএস এর সাপোর্ট রয়েছে যেটা যথেষ্ট স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে। আমার মনে হয় ডিএক্সও মার্কে এবার 1 নম্বর র্যাঙ্কেই থাকবে এর ক্যামেরা সেকশন। মোটামুটি আমরা ভিডিওটা শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি, তবে যাওয়ার আগে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথম কথা এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। প্রথমেই বললাম ডিসপ্লেটা যেহেতু টপ নচ, কিন্তু হ্যাঁ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো করার জন্য ডিসপ্লের পাশাপাশি লাগে সাউন্ড কোয়ালিটি। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার যেমন দেওয়া হয়েছে, এই স্পিকারটা কিন্তু AKG টিউনড, অর্থাৎ মিউজিক সিস্টেমের ক্ষেত্রে AKG কিন্তু একটা বিখ্যাত নাম। তারা এই যে সিস্টেমটা সাউন্ড সিস্টেমটাকে টিউনড করেছে, সুতরাং আরও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং সেটা কার্যক্ষেত্রে অবশ্যই আমরা লক্ষ্য করেছি। এছাড়াও এখানে যে অ্যাক্সিস ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে, যেটা ওই আপনি ফোনটা যে টিপছেন নাম্বারিং প্যাডে টিপছেন, এছাড়াও গেম খেলছেন, ওই যে টিকটাক টিকটাক করে একটা ভাইব্রেশন ফিল দেয়, সেটাও এখানে অসাধারণ ফ্ল্যাগশিপ গ্রেডেড। এছাড়াও এখানে USB 3.2 জেনারেশনের USB টাইপ সি পোর্টটা দেওয়া হয়েছে, যার ফলে আপনি এখানে এক্সটার্নাল মনিটরও কিন্তু লাগাতে পারবেন, ওই একটা ডঙ্গল বা হাব কিনে নিতে হবে আর কি। সো এই ফিচার্সগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ওয়্যারলেস আর রিভার্স ওয়্যারলেস চার্জিং কীভাবে কাজ করছে সেটা S22 প্লাসের ক্ষেত্রে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে সবশেষে এবার কনক্লুশনে আসার পালা। আমাদের কি S22 প্লাস কেনা উচিত হবে, না S22 আলট্রা ফোনটা কেনা ঠিক হবে 20,000 রুপি বেশি দিয়ে? প্রথমেই বলবো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে 20,000 রুপি বেশি দিলে S22 আলট্রা আপনাকে অনেক বেটার স্পেসিফিকেশন অফার করছে। প্রথম কথা এর ডিসপ্লেতে আপনি কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন, দ্বিতীয় কথা এর ডিজাইনটা অসম্ভব সুন্দর, এবং তৃতীয় কথা এর ক্যামেরাতে আপনি কিন্তু S22 প্লাস তো ভালো ক্যামেরা, একদম এ গ্রেডের ক্যামেরা, তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাকে আলট্রা গ্রেডের ক্যামেরা বলতে পারেন। এখানে যে 100x জুমের ফিচার সেটা ওই মোটামুটি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে কিন্তু দারুণভাবে হেল্প করছে, কিন্তু সেটাও আপনার কতটা কাজে লাগবে সেটা একবার ভেবে দেখবেন। এছাড়াও এখানে আরও একটা সুবিধা, সেটা হচ্ছে নোট পেনের সুবিধা। এই নোট পেনের ইউজার এক্সপিরিয়েন্সই আলাদা। আপনারা যারা এটা ব্যবহার করে ইউজ টু হয়ে গেছেন তারাই একমাত্র জানেন যে এইটা ব্যবহার করার অভিজ্ঞতা। এই জিনিস কটা আপনি এক্সট্রা পাবেন S22 আলট্রার ক্ষেত্রে। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই S22 আলট্রার পক্ষেই আমার ভোট থাকবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, কেমন লাগলো আমাদের এই ভিডিও? যদি ভালো লাগে থাকে লাইক করে রাখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।